তো যেটা চলছিল, মানে কে কে হিন্দু একাডেমির লং কোশ্চেন গুলো করছি, ঠিক আছে? তো লং কোশ্চেন গুলো করছি, এমসি গুলোতে ফোকাস করছি না, কারণ এমসি গুলো বাংলায় দিয়েছে, ঠিক আছে? তো এমসি গুলোতে ফোকাস না করে লং কোশ্চেনে চলে আসে। ফার্স্ট কোশ্চেন বলেছে পিএল অ্যাপ্রো, ঠিক আছে? তো পিএল অ্যাপ্রো বলেছে রক অ্যান্ড স্যান্ড পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 3:2, ঠিক আছে? নেট প্রফিট বলে দিয়েছে কত? 95,000 টাকা, এটাও ঠিক আছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রো খুলতে বলেছে, ঠিক আছে? তো 1/4/22 পার্টনারদের ক্যাপিটাল ছিল 50,000 আর 40,000। আইওসি বলেছিল 6%। ড্রয়িংস বলেনি কবে টাকা তুলেছে, তার মানে ধরে নেবো বছরের মাঝখানে টাকা তুলেছে, 6/12 হয়। রকের 10,000, স্যান্ডের 12,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে কত? 10%, ঠিক আছে? তো অ্যানুয়াল স্যালারি বলেছে কত? রকের 8,500 আর স্যান্ডের 6,200। একদম ইজি অঙ্ক দিই, এখনই হয়ে যাবে অঙ্কটা করে ফেল। ডেবিট ক্রেডিট, ওপরে লেখা কি লেখা হয় জানিস? এগুলো লিখে সময় নষ্ট করছি না। বাই পিএল অ্যাকাউন্ট, বাই পিএল অ্যাকাউন্ট বলে লিখবো নেট প্রফিট। কত টাকা দিয়েছে নেট প্রফিট দেখ, নেট প্রফিট দিয়েছে 95,000 টাকা, 95,000 লিখে দে। এখানে লিখবো টু আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। একটা রক আর একটা স্যান্ড না, রক আর স্যান্ড। রকের ক্যাপিটাল বলেছে, আচ্ছা রকের ক্যাপিটাল বলেছিল তোমার 50,000 আর স্যান্ডের 40,000। তাহলে 50,000-এর 6%, 40,000-এর 6%, এইগুলো পরীক্ষায় দেখাতে হবে, হ্যাঁ? 50,000 6% হবে 3,000, 40,000 6% হবে 2,400, তাহলে কত হবে? 5,400 টাকা। এইটা লিখলাম আইওটি, লিখ বাই আইওটি ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে কি লিখবো? রক আর স্যান্ড। রক টাকা তুলেছে 10,000 আর স্যান্ড 12,000। রক 10,000, স্যান্ড 12,000। আইওডি কবে টাকা তুলেছে বলে, না বললে ধরে নিতে হয় বছরের মাঝখানে টাকা তুলে 6/12। আর আইওডির রেট কত বলেছিল? 10%, মানে হচ্ছে 500 টাকা, তাই তো? আর এটা 600 টাকা, তাহলে 500 আর 600 1100 হয়ে গেল। তাহলে আর কি বাকি আছে? শুধুমাত্র স্যালারি লিখবি, টু পার্টনার স্যালারি বলে লিখবি রক 8,500 আর স্যান্ড 6,200। টু পার্টনার স্যালারি, রক 8,500 আর স্যান্ড 6,200। 8 আর 6 14,700 টাকা, ঠিক আছে? এই দিকটা যোগ কর, কত হচ্ছে? 95,000 আর 96,100, ঠিক আছে? তো টোটাল হয়েছিল কেইট দিকে 96,100, তার থেকে ডেবিট সাইডটা বাদ দে, কত হচ্ছে? 96,100 থেকে 5,400, 14,700 বাদ দিলে 76,000, তাই তো? 96,100 মাইনাস 5,400 মাইনাস 14,700, 76,000। এখানে লিখতে হবে টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, রক স্যান্ডের মধ্যে ভাগ হবে টাকাটা।
রক আর স্যান্ডের মধ্যে টাকাটা ভাগ হবে। দেখি কি বলেছিল, রেশিও বলেছিল, হ্যাঁ রেশিও 3:2 ভাগ করে দে। তাহলে ভাগ 5 × 3, রক পাবে 45,600 আর স্যান্ড পাবে 30,400। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল, 3-এর দাগের অঙ্ক হয়ে গেল। এর সাথে একটা থিওরি দিয়েছিল, লাভ ক্ষতি বন্টন হিসাবে সুবিধা, ঠিক আছে তো? তো দেখ 4-এর দাগের অঙ্কটা কি বলছে, 4-এর দাগে একটা ইস্যু অফ শেয়ারের অঙ্ক দেয়। 4-এর দাগে ইস্যু অফ শেয়ার কিসের অঙ্ক দেবে এবার পরীক্ষায়, ফর ফিচারের অঙ্ক দেবে, ফর ফিচার, রিইস্যু অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? মানে একটা অঙ্ক দেবে, ওটাকে ফর ফিচার করতে হবে, রিইস্যু করতে হবে, ক্যাপিটাল রিজার্ভ করতে হবে। দেখ এই অঙ্কটা তাই দিয়েছে নাকি, আমি দেখি কোশ্চেনটা পড়ে দেখি তাই দিয়েছে কিনা। বলছে মুন লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন 50,000 shares rupees 10 each payable as rupees 3 on application, 2 টাকা অ্যালটমেন্ট, 5 টাকা ফাইনাল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল দর, 3 2 5 আর 5 10। মানে মুন কোম্পানি ও মার্কেটে 50,000 শেয়ার বেচতে চায়। কতগুলো ফর্ম জমা পড়েছে? 60,000টা ফর্ম জমা, 10,000 টাকা এক্সেস ফর্ম, এক্সট্রা ফর্ম জমা পড়েছে। সেই এক্সট্রা কি হতে পারে, রিফান্ড হতে পারে বা অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্টও হতে পারে। কিন্তু এখানে কি বলেছে, পোড়াটা, তাই তো? পোড়াটা মানেই অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট, মানে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে বলে দিয়েছে কিছু। বলছে অ্যান্ড শেয়ার ওয়ার অ্যালটেড অন পোরাটা বেসিস। বুঝতে পারছি লাইনটার মানে, শেয়ার, দেখ আমরা অ্যাপ্লিকেশনের সময় যতগুলো শেয়ার টাকা অ্যাডভান্স পাই, সেই টাকাটা কি করতে পারি, হয় রিফান্ড করি আর না হলে অ্যাডজাস্ট করি, কার সাথে? অ্যালটমেন্টের সাথে। এখানে বলে দিয়েছে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করি, মানে রিফান্ড করেনি। দ্য এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ টু বি অ্যাডজাস্টেড এগেন্স্ট অ্যালটমেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা বিশাল টাফ হয়ে যেতে পারে, এই অঙ্কটা ভালো করে শোন, এই অঙ্কটা বিশাল টাফ হয়ে যেতে পারে যদি অ্যালটমেন্টে ফেল করে। যদি অ্যালটমেন্টে ফেল বলে, দেখ অঙ্ক অ্যালটমেন্টে ফেল বলেছে, যদি অ্যালটমেন্টে ফেল না বলে অঙ্ক ইজি, ঠিক আছে? অ্যালটমেন্টে ফেল বললে অঙ্কটা টাফ। আর অ্যালটমেন্টে ফেল সুতরাং তাদেরই আসে, সিবিএসসি বা এসসি বোর্ড পড়ে তাদের আসে, আর নাহলে কলেজে আসে। এরকম একে কলেজে আসে, শুধু অ্যালটমেন্টে ফেল বলে দেয়, ঠিক আছে তো? আমি দুটো মডেল সেট তৈরি করি, সেই একটা মডেল সেটের মধ্যে, মানে দুটো মডেল সেট আমার তৈরি আছে, তার মধ্যে একটা সেটে অ্যালটমেন্টে ফেল তৈরি করেছি, অ্যালটমেন্টে ফেল তৈরি করেছি। ওটা ওই সেট যদি কখনো পরীক্ষা হয়, ওটা বলে টাফ সেট, বিশাল টাফ সেট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, ঠিক আছে তো? তো দেখ কি লিখেছি, বলছে একজন পার্টনার ছিল সৌন, ঠিক আছে, আর শেয়ার হোল্ডার, ঠিক আছে তো, হু অ্যাপ্লাইড 2,000 শেয়ার, যে কিনা 2,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল, যে কিনা 2,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল, ফেল টু পে কল মানি। সুন্দর কোশ্চেন দিয়েছে, সুন্দর কোশ্চেন দিয়েছে কিন্তু এখানটায়। ও 2,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে তো, এবং ও ফেল করেছে কোথায়, কলে ফেল করেছে। অ্যান্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি রিইস্যুড টু পারিজাত, ঠিক আছে তো, অ্যাজ ফুললি পেড আপ 7 পার শেয়ার। আমি একটু এক্সপেকটেশন আছে অঙ্কটা একটু ভুল করবি, এইটাও এক্সপেকটেশন আছে অঙ্কটা হয়তো একটু ভুল করবে, তো চ অঙ্কটা কর, ভালো অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। কেন জানিস অঙ্কটা পেরে যেতি, এই যে এখানে একটা কথা বলে দিয়েছে, দেখ এই যে যে সৌন যে একজন শেয়ার হোল্ডার ছিল, 2,000টা শেয়ার ফেল করেছে কোথায়, কলে, কিন্তু ওই 2,000টা শেয়ারের আগে একটা কথা বলেছে, ওটা কি বলেছে, 2,000টা শেয়ার আগে একটা কথা বলছে অ্যাপ্লাইড, এটা দিয়েই একদম পুরো ঘেটে দিল অঙ্কটা। এই অ্যাপ্লাইড বলেছে বলে অঙ্কটা ঘেটে গেছে। যদি এখানে বলতে অ্যাপ্লাইডের জায়গায় যদি বলতে অ্যালটেড বা হোল্ডিং, কোনো ঝামেলা ছিল না, ঠিক আছে তো? আমি তোকে একটু বলছি, অঙ্ক করবো তো আগে, তার আগে না একটু গল্পটা বলি। ওই জায়গাটা একটু ঘেটে দিয়েছে, বাট ভালো অঙ্ক, এটা খুব ট্রিকি জিনিস দিয়ে, এরকম ট্রিকি জিনিস দিতেই পারে, এরকম ছোট্ট একটা ট্রিকি দিতে পারে, ঠিক আছে তো? দেখ কি বলেছে, কোম্পানির নাম কি ছিল, মুন কোম্পানি, মুন লিমিটেড। প্রথমে লিখবো এই কোম্পানি কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চায়, কি বলেছে, 50,000। ইস্যুড লিখবো, যেমন আমি লিখি ইস্যুড 50,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়। কতগুলো ফর্ম জমা পড়েছে, 60,000। 60,000। এই যে এক্সট্রা 10,000 হলো, এটা ওভার সাবস্ক্রিপশন, হ্যাঁ কি না? ঠিক আছে, এই যে এক্সট্রা ফর্ম জমা পড়লো, এক্সট্রা ফর্ম কি করতে পারি, হয় রিফান্ড করবো, নাহলে অ্যাডজাস্ট করবো। জানি কার সঙ্গে, অ্যালটমেন্টের সঙ্গে। রিফান্ড অঙ্কে বলেনি, তাহলে পুরো 10,000টাই অ্যাডজাস্ট করবো কার সাথে, অ্যালটমেন্টের সাথে, ঠিক আছে তো? তাহলে তোকে একটা একটা লিখি অ্যাপ্লাইড আর একটা অ্যালট, ভালো করে শুনবি।
একটা অ্যাপ্লাইড আর একটা অ্যালট, ঠিক আছে? অ্যাপ্লাই কত বলেছে? 50 60,000। 60 সরি অ্যাপ্লাই 60 আর অ্যালট 50,000। ঠিক আছে তো? রিফান্ড তো অঙ্কে বলেনি। আচ্ছা, একজন শেয়ার হোল্ডার ছিল না, ফেল করেছিল, কতগুলো শেয়ার ফেল করেছিল? দু একটা কি বলেছিল? একটু আমি যে কথাটা বলছি মন দিয়ে শুনবি। কি বলেছে এখানে? অ্যাপ্লাই কত? 60,000, অর্থাৎ কোম্পানির কাছে যারা 60,000টা শেয়ার চেয়েছিল কোম্পানি তাদেরকে কতগুলো শেয়ার দেবে? 50-এর বেশি দিতে পারবে না। অ্যাপ্লাই মানে বুঝিস? অ্যাপ্লাই মানে চেয়েছিল। ধর আজকে আমার টাটা কোম্পানির শেয়ার কেনার ইচ্ছা, আমি বলে আমার তোমার কোম্পানির 5,000খানা শেয়ার চাই, আমাকে দেবে 5,000খানা শেয়ার? কোম্পানিতে যখনই কোনো কোম্পানির মালিক হতে চাস, তোর যে শেয়ার কিনতে চাস, তোকে তো আগে চেতে হবে যে আমি তোমার কোম্পানির মালিক হতে চাই। তোকে তাকে জানাতে হবে। বা তুই বলি এইচএস পাস করি কলেজে ভর্তি হতে, আমি এই কলেজে জয়পুরিয়া কলেজে ভর্তি হতে চাই, তোকে তো প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করলেই তোকে ওই কলেজে চান্স দেবে। বুঝতে পারলি তো? ধর একটা কলেজে ধর ফর্ম ফিল আপ করলো, 10,000 জন ফর্ম ফিল আপ করলো, সিট হয় 400 জন, 10,000 জনকেই ভর্তি নেবে? 400 জনকে ভর্তি নেবে। এখানে একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম সৌন। ও কোন কোম্পানির কাছে 2,000খানা শেয়ার চেয়েছিল। অ্যাপ্লাই মানে কি? ফর্ম ফিল আপ, ওই 2,000টা শেয়ারের ফর্ম চেয়েছিল। তো ওকে 2,000টা শেয়ার তো দিতে পারে, নাও দিতে পারে। কি 2,000টা চেয়েছিল। আর অ্যালট মানে দিয়েছিল। অ্যালট মানে দিয়েছিল, মাথায় রাখবি। ও চেয়েছিল 2,000টা, তাহলে ওকে দিয়েছিল কতগুলো ভাব। ওকে বের করতে হবে তো। তার মানে আমি কি বললাম, মুন কোম্পানির কাছে যারা 60,000টা শেয়ার চেয়েছিল ওদেরকে 50,000টা শেয়ার, 50 বেশি দিতে পারবে না। তা 2,000টা শেয়ার চাইলে ওদেরকে শেয়ার কতগুলো দেবে? কি হবে? ঐকিক নিয়ম করতে পারো? 60-এ 50 হলে একে কত? 50,000 বাই 60,000 ইন্টু 2,000 করে দেখ কত হচ্ছে। 1,667। ঠিক আছে? কি লিখলাম এটা? 1,667। নিশ্চয়ই বোঝা গেল কি বললাম? তার মানে সৌন যে মুন কোম্পানির কাছে 2,000খানা শেয়ার চেয়েছিল, ওকে দিয়েছিল কতগুলো শেয়ার? ওকে 2,000টা শেয়ার দেয়নি। ঠিক আছে তো? ওকে কতগুলো শেয়ার দিয়েছিল বল? 1,667টা শেয়ার দিয়েছিল, তাই তো? অর্থাৎ সৌন যখন ফেল করেছে, আচ্ছা তুই বল, সৌন কোম্পানির কাছে 2,000টা শেয়ার চেয়েছিল, কিন্তু ওকে শেয়ার দিয়েছিল কত? 1,667। অর্থাৎ কোম্পানি ওর কাছ থেকে অ্যালটমেন্টের সময় কতগুলো শেয়ার টাকা চাইবে বলতে পারবি? 1,667। কলের সময় কতগুলো শেয়ার টাকা চাইবে? 1,667 টাকা চাইবে। ঠিক আছে তো? তো তোকে এইগুলো মাথায় রেখে অঙ্কটা করতে হবে। ঠিক আছে তো? তো অঙ্কটা পারবি, কারণ অর্থাৎ যখন ফেলটা করবি না, কল সিলিন্ডার করবি না, ওখানে 1,667 নিয়ে করবি কল সিলিন্ডারটা। ব্যাস, আর কিছু না, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে, আস্তে আস্তে ধরে করবো। প্রথমে লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে একটু ঘুরিয়ে দিয়েছিল না এই জায়গাটা? এটা পুরো অঙ্কই করতে হবে না? হ্যাঁ, ব্যাংক এটা পুরো করতে বলেছিল। দেখ পুরো করতে বলেছিল নাকি দেখ। হ্যাঁ পুরো করতে বলেছি। এটা 4 নম্বর অঙ্ক না, এটা 6 নম্বরের অঙ্ক এটা। যাই হোক, স্কুল টেস্টের কোশ্চেন একটু হয়। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন লিখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ফরফিচার ক্যাপিটাল দিতে বলেছে নাকি ওখানেই শেষ? দেখ তো। হ্যাঁ, তার শেয়ারগুলো ফরফিট করতে বলেছে, তারপর রিইস্যু করতে বলেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কতগুলো ফর্ম জমা পড়ে? 60,000টা ফর্ম জমা পড়েছে। আর অ্যাপ্লিকেশন রেট কত করেছিল দেখ? 60,000 ইন্টু 3 করলে হবে 1,80,000। 1,80,000, 1,80,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 1,80,000, 1,80,000 হয়ে গেল। নেক্সট জার্নাল শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, এটা একটু খেয়াল করতে হবে। যদি এখানটায় ভালো করে শোন, যদি এখানে রিফান্ড হয়ে যেত না, তাহলে কোনো সমস্যা হতো না। 10,000টা রিফান্ডের কোনো ঝামেলাই থাকতো না, এখানে কোনো ঝামেলাই থাকতো না। তখন 2,000টা 2,000ই হতো। দেখ হিসাব করে ভাব, যদি এখানে রিফান্ড থাকতো, ধর 10,000 রিফান্ড থাকতো, তাহলে 60-এর জায়গায় কত হতো? 50, 50, 50, তাহলে কত? 2,000-2,000ই হতো, কোনো ঝামেলাই থাকতো না। সেক্ষেত্রে অ্যাপ্লাই বলে কোনো ঝামেলা ছিল না। কেন ঝামেলা হলো বুঝতে পেরেছিস তো? ধরতে পেরেছিস কি? এখানে ফর্ম জমা পড়েছে 60,000, কিন্তু 10,000টা অ্যাডজাস্ট করতে বলছে অ্যালটমেন্টের সঙ্গে।
কিন্তু যদি 10,000 টাকা অ্যাডজাস্ট না বলতো, রিফান্ড বলতো, তাহলে এখানে কত হতো? অ্যাপ্লিকেশন কত হতো? 85 বুঝতে পারলি তো? তোর কোম্পানি তো 50,000 টা শেয়ার দেবে, তখন 50-85 হতো, 1:1 হয়ে যেত। বুঝতে পারলি কি বুঝতে পারলি? দেখ তোর কতগুলো ফর্ম জমা পড়ছে, 60,000। যদি বলতো যে না এটা অ্যাডজাস্ট হয়নি, তাহলে রিফান্ড হয়েছে। 10,000 টাকা যদি রিফান্ড হতো, তাহলে এখানে কত হতো? কোম্পানিতে 50,000 টা শেয়ারই দেবে, তাহলে 10,000 রিফান্ড হয়ে গেলে অ্যাপ্লিকেশন ধরে নিতে হতো 50। 50-এ 50 মানে কত? 1:1। তাহলে 2,000 টা যারা অ্যাপ্লাই করে ওদের কতগুলো শেয়ার দেবে? 2,000 টা শেয়ারই দেবে। ঠিক আছে? সেক্ষেত্রে এটা হতো। কিন্তু এখানে কিন্তু সেরকম বলেনি, রিফান্ড বলেনি। ঠিক আছে তো? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, কোম্পানি কতগুলো শেয়ার দেবে? 50,000 টা শেয়ার দেবে। একটা শেয়ার 5 টাকা করে, তাই তো? সরি 3 টাকা করে। 50,000 ইন্টু 3 করলে কত হবে? 1.5 লাখ টাকা। আর এখানে তো ডেবিটে তো 1,80,000 হবে, এখানে সন্দেহ নেই। তাই তো? তাহলে তুই ভাব 60,000 টা ফর্ম জমা পড়ে, তার মানে 50,000 টার কাজ করলাম। বাকি 10,000 টা শেয়ার কি করবো? অ্যাডজাস্টেড করবো অ্যালটমেন্টের সময়। তাহলে কি লিখবো? টু শেয়ার অ্যালটমেন্ট। মনে আছে তো? রিফান্ড হলে টু ব্যাক, আর যেহেতু অ্যাডজাস্ট করছি লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট। 30,000। ক্লিয়ার হয়েছে এটা? নেক্সট জার্নাল কি করবো? এই অঙ্কটা সত্যি বলছি খুব, মানে যদি ওটাই থাকতো তাহলে বিশাল মজা হয়। যদি অ্যালটমেন্টে ফেল করতো তাহলে অনেকটা কাজ হতো, আরো কাজ হতো। বাট যাই হোক, বলেনি অ্যালটমেন্ট, আমি ওখানে ঝামেলায় যাচ্ছি না। ঠিক আছে? এবার কি করব? কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে, জার্নাল হবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা করে চাইবে অ্যালটমেন্টে? 5 টাকা, তাই তো? 5 টাকা করে ছিল তো? অ্যালটমেন্টের রেট কত করে ছিল? 2 টাকা। 2 টাকা। হ্যালো, 11:30। নাচবি না আজকে? তাহলে বাড়িতে দিস। ওই তো 11:30 থেকে 1টা। তাহলে কি বলছি জানো? হ্যাঁ, অ্যালটমেন্ট 2 টাকা করে ছিল। আচ্ছা, প্রিমিয়াম ছিল না অঙ্কে কিছু? না। অ্যালটমেন্ট 2 টাকা করে। তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে 50,000 টা শেয়ার টাকা যাবে, মানে 1 লাখ টাকা। শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। এবার অ্যালটমেন্টে কোনো ফেল করেনি, তার মানে পুরো টাকা পাওয়া গেছে। আমার 1 লাখ টাকা পাওয়ার কথা ছিল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। 1 লাখ টাকা পাওয়ার কথা। কত টাকা পাওয়ার কথা বললাম? অ্যালটমেন্টে 1 লাখ টাকা পাওয়ার কথা। 1 লাখ টাকা পাবো না? অলরেডি তো 30,000 টাকা পেয়ে গেছি। অলরেডি তো 30,000 টাকা আগেই পেয়ে গেছি। তাহলে কি হয়? ব্যাংক টু শেয়ার অ্যালটমেন্ট 70,000। 70,000 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 70,000। তো অব্দি তো কোনো অসুবিধা নেই। এটা অব্দি তো পেয়েছি, জার্নালগুলো কোনো সমস্যা নেই। এবার কোম্পানির শেয়ার হোল্ডারের কাছে কলের টাকা চাইবে। কলের টাকা চাওয়ার জার্নাল কি? শেয়ার, আমি কল লিখে দিলাম, ফার্স্ট আর ফাইনাল কল লিখলাম। তোরা লিখতে পারিস শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তো কোম্পানি কতগুলো শেয়ার টাকা চাইবে? 50,000 টা শেয়ার টাকা যাবে। কতগুলো শেয়ার টাকা যাবে? 50,000 টা শেয়ার। কত করে ছিল কল? 5 টাকা। 5 টাকা, মানে 50,000 ইন্টু 5, 2.5 লাখ টাকা চাইবে। ঠিক আছে? কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে কত টাকা চাইবে? 2.5 লাখ টাকা চাইবে। এবার একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা কি বলেছিল, ভালো করে পড় ওই জায়গাটা। 2,000 টা শেয়ার ফেল করেছিল, কিন্তু অ্যাপ্লাইড বলেছিল। অ্যাপ্লাইড। স্যার, এখানে যদি অ্যাপ্লাইড এর জায়গায় অ্যালট বলতো কোনো ঝামেলাই ছিল না। কোনো ঝামেলা ছিল না, এখানে অ্যাপ্লাই বলাতে ঝামেলা হয়েছে। মানে অ্যাপ্লাই মানে ও কোম্পানির কাছে 2,000 খানা শেয়ার চেয়েছিল। তা কোম্পানির কাছে এখানে এই অঙ্কটাই ভালো করে বোঝ কি বলেছে জানিস তো? যে এখানে রেশিও করলাম না, 60 আর 50। আচ্ছা, 60 আর 50 কে ছোট করলে কি হয়? 6 আর 5। আমি এখানে দেখাচ্ছি। কোম্পানির কাছে যদি কেউ 6টা শেয়ার চায়, কোম্পানি তাকে কতগুলো শেয়ার দেবে? 5টা শেয়ার দেবে। 6টা চাইলে 5টা দেবে। তাহলে কেউ 2,000 টা শেয়ার চেয়েছিল, কেউ 2,000 টা দেবে? তাহলে কি দেবে? সবসময় বেশি দেবে না কম দেবে? কম দেবে। কম দেবে। করে দিয়েছে 5/6 ইন্টু 2,000 করে যেটা বেরোলো। ঠিক আছে তো? তার মানে ও কোম্পানির কাছে 2,000 টা শেয়ার চেয়েছিল, কিন্তু ওকে কোম্পানি কতগুলো শেয়ার দিয়েছিল? 1,666 টা শেয়ার। ঠিক আছে তো? তাহলে লেখ টাকাটা লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট।
কল সিন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট। শেয়ার কলে কোম্পানি 2.5 লাখ টাকা পায়, কিন্তু পাচ্ছে না কত, 1666 বা 67 যাই বল ইন্টু 5, 1666 ইন্টু 5 কত হচ্ছে, 8330 টাকা কোম্পানি পাচ্ছে না। বুঝতে পেরেছিস কি করলাম? আরে 1666 টাকা 5 গুণ করলাম, আর কিছু না, ওটা আগে দেখে নিলাম। সব সময় যে ফেল করে না, মাথায় রাখবি, ও যতগুলো শেয়ার চেয়েছিল ততগুলোই ফেল করে। বুঝিস নি কি বললাম? ও চেয়েছিল 2000, কোম্পানি ওকে দিয়েছিল কি 2000, কোম্পানি যে কটা দিয়েছিল সে কটাই ফেল করে। এই জন্য তোরা অন্যান্য অঙ্ক যখন করবি না, শেয়ার করার সময় দেখবি যে ফেল করেছে না, ওর পাশে দেখবি একটা কথা লেখা থাকে, হোল্ডিং বা অ্যালটেড লেখা থাকবে, দেখবি এই কথাটা পেয়েছিস কিনা। আজকে যে কটা অঙ্ক করলাম তুই অন্যান্য অঙ্ক দেখবি, বাড়িতে গিয়ে দেখবি হোল্ডিং বা অ্যালটেড লেখা আছে কিনা। ঠিক আছে, দেখ না এরপরেও তো একটা অঙ্ক আছে, এরপরেও একটা অঙ্ক আছে, আমি দেখছি এখানে লেখা আছে কিনা। 6 নম্বর ইস্যু অফ শেয়ার থাকে একটা, এখানে না বলেনি, এরকম বলেনি, বাট বলে দেয় অন্যান্য অঙ্কে বলে দেয়, তোরা দেখবি, তোরা নিশ্চয়ই খেয়াল করেছিস। যাই হোক, 2.5 লাখ টাকার মধ্যে ওর থেকে পাইনি 8,330, তাহলে পেয়েছি কত, 2,41,670। ঠিক আছে তো, 2,41,670, ঠিক আছে তো, এই হয়ে গেল। এবার কি করতে হবে, ফরফিট করতে হবে। তাহলে ওর থেকে এতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি, এটাকে ফরফিট করতে হবে। অ্যাকচুয়ালি দেখ ফিগারটা দেখে দেখি কেমন একটা অড ফিগার বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা সেট করেছিল ওটা অ্যাপ্লাই ছিল না, হয়তো পরীক্ষার, আমার মনে হচ্ছে যখন যে স্কুলের কোশ্চেন ছিল সেই স্কুলে এসে পরে এসে বলে দিয়েছিল এটা অ্যাপ্লাইড হবে না। কেউ যদি বুঝে অঙ্ক করে, বলবে যে না অ্যাপ্লাইড হবে না, যে জানে সে বলবে না, বলতে পারে স্যার এখানে অ্যাপ্লাইড দিয়েছে না অ্যালটেড হবে, এটা জিজ্ঞাসা করতে পারে। তখন হয়তো স্যাররা হয়তো ভালো করে দেখে বলে না এটা অ্যাপ্লাইড হবে না, এটা অ্যালটেড হবে। অ্যালটেড হলে কোনো সমস্যাই ছিল না। কি বললাম, আমার কথা ধরতে পারলি? আমি কি বললাম, অরিজিনাল কথাতে আসলাম, অ্যাপ্লাইড লেখাটা লিখেছে এই জন্য অরিজিনাল কথাতে আসলাম। কি বললাম বুঝতে পারলি? যদি কখনো অ্যাপ্লাইড থাকে তখন হয়তো কোনো স্টুডেন্ট যদি সত্যি ঠিকঠাক করে ভালো করে থাকে অঙ্কটা, তখন ও স্যারকে বলবে স্যার এখানে অ্যাপ্লাইড হবে না অ্যালটেড হবে, জিজ্ঞাসা করবে। তখন হয়তো স্যাররা দেখবে, দেখে বলবে না এটা অ্যাপ্লাইড হবে না অ্যালটেড হবে, না আমাদের সিলেবাসে অ্যালট অব্দি ঠিক আছে, অ্যাপ্লাইড দেবে না, দিলে কি করতে হতো, এটা করতে হতো। ঠিক আছে তো, বুঝতে পারলি কি বললাম? তাহলে এবার দেখ কি করবো। স্যার ওটা 2,41,665 হবে না? না, আমি করেছি 1,600 5 গুণ করেছি। আচ্ছা, ঠিক আছে টাকা ঠিক আছে। এবার দেখ ফরফিচার জার্নাল কি আর শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কি বললাম বুঝতে পারলি? তোদের মানে ডাউট থাকলে স্যার ফিগার গুলো কেমন একটা অড বেরোচ্ছে, আমি অডের কারণটা বলে দিলাম, কারণ অ্যাকচুয়ালি এটা অ্যালটেডে দেওয়া উচিত ছিল কোশ্চেনটা, বাট কোশ্চেন যে দিয়েছে পুরোপুরি কোশ্চেন ভুল এটা বলা যায় না, কোশ্চেন ভুল বলছি না কিন্তু আমি, মানে হতেই পারে এরকম কোশ্চেন। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে কতগুলো শেয়ার ফেল করেছে, 1,666টা শেয়ার ইন্টু 10 টাকা করে, মানে 16,660। ঠিক আছে, টু কি লিখবো, টু কলস ইন এরিয়ার, কত টাকা, কলস ইন অটোমেটিক বের করেছি 8,330। টু কি লিখবো, টু শেয়ার ফরফিটেড কত টাকা, মাইনাস করে দেখতে হবে, 8,330ই হচ্ছে, তাই তো হবে 5 টাকা, 10-এর মধ্যে 5 টাকা পেয়েছে আর 5 টাকা পাইনি, হয়েছে। বলবো জার্নাল বলবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,660, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,660, টু কলস ইন এরিয়ার 8,330, টু কলস ইন এরিয়ার 8,330। ঠিক আছে তো, টু শেয়ার ফরফিটেড, টু শেয়ার ফরফিটেড 8,330। ঠিক আছে তো, রি ইস্যু করেছি কতগুলো শেয়ার, সব কটা শেয়ার 7 টাকা করে, তাই তো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবি, 1,666 ইন্টু কত করে 7 টাকা করে কর, 11,662। ঠিক আছে, 7 টাকা করে পেয়েছি, কতগুলো শেয়ার, এ লিখেছি 1,666 ইন্টু 7, পাইনি কত, 3 টাকা, লিখবো কি কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, 697 এই এটা আমি 6 ধরেই করছি সব কটা, ওটা তুই করলে তোর চেঞ্জ আলাদা হবে, স্লাইড চেঞ্জ হবে। পাইনি কত টাকা, 1,666 ইন্টু 3 টাকা, মানে 4,998।
টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ষোলো হাজার 607 হয়ে গেল। লাস্ট জার্নাল জানিস ফরফিটেড ক্রেডিট থেকে ফরফিটেড ডেবিট মাইনাস করতে, করে দেখ মাইনাস করে, মাইনাস করে দাঁড়াচ্ছে 3332। লেখ শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট কত? 3332। 8330 মাইনাস 4998। জার্নালটা বলবো, কোন জার্নাল বলবো বল? লাস্ট জার্নালটা। আচ্ছা এদিক শোন, যদি এই অঙ্কটা, আমার কথা আরো একবার বলে দিই, এই অঙ্কটা আরো একবার বলে দিচ্ছি, যদি এখানটায় এই যে এখানে লেখা ছিল না অ্যাপ্লাইড, দেখ কোথায় ছিল অ্যাপ্লাইড, কোশ্চেনটা দেখ, এই দেখ এখানে অ্যাপ্লাই লেখা ছিল না, যদি অ্যাপ্লাই না থেকে যদি এখানে অ্যালোটেড থাকতো তাহলে চেঞ্জটা কি হতো, ওটাও একটু বলে দিই। ওটা তো আর তোরা করবি না, তোরা চাইলে বাড়িতে করতে পারিস। যদি অ্যাপ্লাই না থেকে অ্যালোটেড থাকতো তাহলে কি হতো, দেখ আমার যেহেতু এখানে করতে খুব একটা অসুবিধা হবে না, অ্যাপ্লাই না থেকে যদি অ্যালোটেড থাকতো, সাপোজ অ্যালোটেড থাকতো 2000, তাহলে কি হতো চেঞ্জ, এখানে দেখিয়ে দিচ্ছি। যদি অ্যাপ্লাই না থেকে যদি অ্যালোটেড থাকতো তাহলে এখানে হতো 2000 ইন্টু 5, বুঝতে পারলি তো কি বললাম? তাহলে এটা 10,000 আর এটা 2,40,000, তাই তো হতো, নর্মাল ব্যাপার। তাহলে তখন কতগুলো শেয়ার ফরফিট করতাম? 2000টা শেয়ার ফরফিট করতাম, 2000 ইন্টু 10, এটা কত লিখতাম? এটা লিখতাম 20,000, আর এখানে চলে যেত 10,000, এখানে চলে যেত 10,000, ঠিক আছে? তখন রিইস্যু হতো 2000টা শেয়ার 7 টাকা করে, $14,000, 2000টা শেয়ার 3 টাকা করে 6,000, আর এটা 20,000, ঠিক আছে? লাস্ট জার্নাল করতাম কি 4,000 টাকা হতো লাস্ট জার্নাল, মানে বুঝতে পারছি চেঞ্জটা কি হতো, দুটোই দেখিয়ে দিলাম। যদি ওটা অ্যালটেড থাকতো তাহলে কি হতো, কি বললাম বুঝতে পারলি তো? তো যদি মনে হয় কখনো বাই থাকবে করে নিবি, মানে অঙ্কটা যদি অ্যালটেড থাকে তাহলে কি হতো, বুঝতে পারলি তো অঙ্কটা? আমি আর একটা যে ইস্যু অফ শেয়ার ছিল সঙ্গে সঙ্গে আর একটা ইস্যু অফ শেয়ার এর মধ্যেই করে নিই, তাহলে সুবিধা হবে, দুটো একসঙ্গে করে নিই, তাড়াতাড়ি হবে। পরে আর একটা ইস্যু অফ শেয়ার ছিল এই পেজে, দেখ তাহলে কত নম্বরটা হলো, 2 এর দাগেরটা হলো, 4 এর দাগেরটা হলো, ঠিক আছে? আমি দু রকম ভাবে বলে দিলাম। 7 এর দাগেরটা করছি, দেখ কোশ্চেনটা পড়। ফার্মা লিমিটেড ইনপুট 4,000 ইকুইটি শেয়ার, এই কোম্পানি 4,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়, ঠিক আছে তো? কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চায়? 4,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়, 100 টাকা দামের শেয়ার 120-তে, 100 টাকা শেয়ার 120-তে, মানে 20 টাকা প্রিমিয়াম ছিল, 40 টাকা অ্যাপ্লিকেশন, 50 টাকা অ্যালটমেন্ট, মানে 50 টাকার মধ্যে 30 আর 20 হবে এখানে, ঠিক আছে তো? 30 টাকা ফাইনাল কর, ঠিক আছে? কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে দেখ, 50,000টা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে তো? এবার বলছে অ্যান্ড অ্যালটেড বলেছে 40,000টা শেয়ার অ্যালটেড, আর বাকিটা কি হচ্ছে দেখ, বলছে অ্যান্ড রিফান্ড দ্য এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যালং উইথ দ্য লেটার অফ রিগ্রেট, মানে রিফান্ড হয়ে যাচ্ছে, বাকি 10,000টা রিফান্ড হয়ে যাচ্ছে। বুঝেছিস কোশ্চেনটা? বুঝতে পেরেছিস কি বলেছে? 50,000টা ফর্ম জমা পড়ছে, 40,000টা কোম্পানি শেয়ার দিতে চায়, ফর্ম মানে কোম্পানি শেয়ার বেচতে চায় 40,000টা শেয়ার, তাহলে অতিরিক্ত 10,000টা ফর্ম জমা পড়ছে, কোম্পানি কি করছে বলছে রিফান্ড করে দিচ্ছে, তো সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে, মানে কথাটা গুছিয়ে লিখে দিয়েছে। অল দ্য মানি ডিউলি রিসিভড, সমস্ত টাকা পাওয়া গেছে, শুধুমাত্র ফাইনাল কলে 250টা শেয়ার টাকা পাওয়া যায়, বলছে দিস শেয়ারস আর ফরফিটেড। তো অঙ্কটা কোনো কঠিন অঙ্ক নেই, নর্মাল অঙ্ক দিয়েছে, নর্মাল অঙ্ক দিয়েছে, তাহলে ফটাফট করে অঙ্কটা কর, কোনো সমস্যা হবে না। লেখ প্রথম জার্নাল লেখ, 6 দাগের অঙ্ক এটা, লেখ ফার্স্ট জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, লেখ তাতেই লেখ, আমার সঙ্গে সঙ্গে লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কতগুলো ফর্ম জমা পড়েছে বল? 50,000টা ফর্ম জমা পড়েছে। আচ্ছা 50,000টা ফর্ম জমা পড়েছে, বল অ্যাপ্লিকেশনের রেট কত করেছিল? 40, তাহলে এখানে দেখিয়ে দে 50,000 ইন্টু 40, 20 লাখ টাকা, অ্যামাউন্টগুলো অনেক বড় বড় দিয়েছে, ঠিক আছে?
তারপর কি লিখবো? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ টাকা। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ টাকা টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 40,000টা শেয়ার, তাই তো? 40,000টা শেয়ার 40 টাকা করে, মানে 16 লাখ টাকা। আর বাকি 10,000টা শেয়ার কি করেছে কোম্পানি? রিফান্ড করেছে। রিফান্ড করলে কি হয়? টু ব্যাংক। টু ব্যাংক অ্যাকাউন্ট। 10,000টা শেয়ার 40 টাকা করে, 4 লাখ। অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এবার অ্যালটমেন্টে সাজা। অ্যালটমেন্ট কর। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট লেখ। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কোম্পানি কতগুলো টাকা চাইবে অ্যালটমেন্টে? 40,000টা শেয়ার টাকা চাইবে। 40,000 ইন্টু রেট কত করেছিল? 50। 40,000 ইন্টু 50 মানে 20 লাখ টাকা চাইবে। তার মধ্যে ক্যাপিটালে কত? 30 টাকা। 40,000 ইন্টু 30 মানে 12 লাখ টাকা। তাহলে প্রিমিয়াম তো 40,000 ইন্টু 20 8 লাখ টাকা হবে। অ্যালটমেন্টে কোনো ফেল করেনি, মানে পুরো টাকা পাওয়া গেছে। তাহলে লিখবো কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 20 লাখ। 20 লাখ, ঠিক আছে? তারপর কোম্পানি এবার কলের টাকা চাইবে। কলে কত হবে বল? প্রথমে কত ছিল? 30 ছিল, তাই তো? মানে 40 ছিল প্রথমে, অ্যাপ্লিকেশনে 40 ছিল, তারপর 50, 40 আর 50 90 হয়ে গেছে, এখন বাকি হলো 30। কলে কোম্পানি 30 টাকা চাইবে। তাহলে লিখবো কি? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তা তো আমি তো লিখলাম শেয়ার কল। যদি ফার্স্ট কল লেখা থাকে ফার্স্ট কল লিখবি, সেকেন্ড কল লেখা থাকে সেকেন্ড, ফাইনাল যেটা থাকবে সেটা লিখবি। আমি একবারে চালিয়ে দিলাম শেয়ার কল। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। বাট তোরা কিন্তু চালাবি না, আমি করলাম। তোরা করবি কি? যেটা লেখা থাকবে সেটাই করবি। তাহলে কতগুলো শেয়ার টাকা যাবে? 40,000টা শেয়ার 30 টাকা করে হলে মানে 12 লাখ টাকা। 12 লাখ টাকা চাইবে। এবার এখানে কলে কিন্তু সব টাকা পাওয়া যায়নি। একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 250টা শেয়ার টাকা দিতে পারেনি। একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 250টা শেয়ার টাকা দিতে পারেনি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মানে যত টাকা পাওয়া গেছে। কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 250টা শেয়ার টাকা পাওয়া যায়নি। কত করেছিল? 30 টাকা। 250 ইন্টু 30 করলে কত হচ্ছে? 7,500 টাকা পাওয়া যায়নি। 12 লাখ টাকার মধ্যে 7,500 পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কত? 11,92,500 টাকা টু শেয়ার কল অ্যাকাউন্ট। 12 লাখ, 12 লাখ টাকা হয়ে গেল। ক্লিয়ার? সব শেষ বলছে, এবার ফরফিট করে দাও। কতগুলো শেয়ার ফরফিট করবো? 250টা শেয়ার। লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 250 ইন্টু কত হবে? 100, তাই তো? কতগুলো শেয়ার ফরফিট করবে? 250টা শেয়ার 100 টাকা করে, তাহলে 25,000 টাকা টু কল সিন এরিয়ার অ্যাকাউন্ট। কত হবে কল সিন এরিয়ার? 7,500, তাহলে বাকি 17,500 হবে টু শেয়ার ফরফিটেড। শেষ অঙ্ক। এই অঙ্কটা 6 নম্বরের দিয়েছিল। তাহলে এই অঙ্কটা কত নম্বর দেওয়া উচিত? ওদের কোশ্চেন ওয়াইজ এটাকে 4 করা উচিত, ওটাকে 6 করা উচিত ছিল। টু শেয়ার ফরফিটেড, ঠিক আছে? কমপ্লিট। ঠিক আছে অঙ্কটা?
তাহলে 7 দাগের অঙ্কটা হলো। এবার দেখ উপরে চলে আয়, যেটা আমাদের হয়নি 5 দাগে। 5 দাগের অঙ্কটা করছি, হ্যাঁ। ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছে। সারা কোম্পানি এতগুলো পেজে ডিবেঞ্চার করে তোরা দেখেছিস কোন ডিবেঞ্চার বেশি আসছে? একটা কোম্পানি আর একটা কোম্পানি খেয়ে নিয়েছে, এই অঙ্কই আসছে ফাইনালে, এরকমই আসবে। একটা কোম্পানি আর একটা কোম্পানি, ইন্টারেস্টের অঙ্কও থাকতে পারে বাট রেয়ার, একটা পেজেই হয়তো দেখেছি বা কোনো পেজে দেখিনি, এরকম হতে পারে। বলছে কি সারা কোম্পানি লিমিটেড পারচেস অ্যাসেটস ফ্রম আশা প্ল্যান লিমিটেড, মানে সারা কোম্পানি আশা কোম্পানির ব্যবসার অ্যাসেটগুলো কিনে নিচ্ছে। অ্যাসেটের মধ্যে কি কিনছে? অনলি ও ডাইরেক্ট বলে দিয়েছে, বুঝিস তো, মানে কি অ্যাসেট কিনেছে বলেনি, শুধু অ্যাসেটটা কত টাকার অ্যাসেট নিয়েছে সেটা বলে দিয়েছে। 4 লাখ টাকা। তাহলে তুই কি লিখবি জানিস তো? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, প্রথম জার্নাল লিখবি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু আশা প্ল্যান্ট লিমিটেড। পাঁচ নম্বর অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু আশা প্ল্যান্ট লিমিটেড অ্যাকাউন্ট, কত টাকা? 4 লাখ। 4 লাখ। নেক্সট কি বলেছে? এবার ওকে পেমেন্ট করতে হবে তো, বলছে অ্যাজ পার পারচেস এগ্রিমেন্ট 40,000 টাকা পে করেছি ক্যাশ, 40,000 টাকা ক্যাশ পে করেছি। তাহলে আলাদা আলাদা করে যদি করি, আশাকে 4 লাখের মধ্যে 40 ক্যাশ পে করেছি, তাহলে লেখ জার্নাল কি হবে? আশা, লেখ আশা প্ল্যান লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 40,000 টাকা, তাই তো। টু ক্যাশ দিয়েছি নাকি চেক দিয়েছি কিছু বলেছে? ক্যাশ পেমেন্ট করেছি, টু ক্যাশ। জেনারেলি ক্যাশ বলবে না, এটা এটা ব্যাংকের মধ্যে, কারণ কোনো একটা কোম্পানিকে তো আর ক্যাশ টাকা দিতে পারবো না ঘরে বাড়ি, ওখানে কি বোঝো, সবাই চেকের মাধ্যমে এখন ট্রানজাকশন, চেক বা অনলাইন। 40,000 টাকা, তাহলে 4 লাখের মধ্যে 40 দিয়ে দিয়েছি, রইলো বাকি কত? 3,60,000। বাকি যে 3,60,000 রইলো সেটা ডিবেঞ্চার দিয়েছি। কোনটা? ক্যাশ। ওই তো আশা প্ল্যান লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা, টু ক্যাশ অ্যাকাউন্ট 40,000 টাকা। এবার বলেছে বাকি টাকাটা ওকে কি দিয়েছি? ও এটা আবার ডিবেঞ্চারও দেয়নি, দেখ এই অঙ্ক ডিবেঞ্চার অঙ্কই দেয়নি, এটাও শেয়ার দিয়েছে, এটাও শেয়ার দিয়ে দিয়েছে, দেখ। তাহলে কিন্তু ডিবেঞ্চার লিখতে পারবি না, কিন্তু শেয়ার দিয়েছে কিন্তু। তো বাকি টাকাটা শেয়ারের মাধ্যমে দিয়েছি, 100 টাকা দামে শেয়ার দিয়েছি। বলছে হোয়াট উইল বি দ্য এন্ট্রি, এন্ট্রি কি হবে? যদি শেয়ার যদি পারে ইস্যু করি তাহলে কি হবে, আর শেয়ার যদি প্রিমিয়ামে ইস্যু করি তাহলে কি হবে, সোজা অঙ্ক দিয়েছিল। এই একই, যদি পারে ইস্যু করিস তাহলে কি হবে? প্রথম পয়েন্ট, যদি পারে ইস্যু করিস তাহলে কি হবে, লেখ আশা প্ল্যান্ট লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 3,60,000 টু কি হবে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 3,60,000, বুঝতে পারলি? যদি পারে ইস্যু করিস, বোঝা গেল? কোনো ডাউট নেই এখানে? কেন ডাউট আছে এখানে? ডাউট থাকা উচিত নয়। 4 লাখের মধ্যে 40 দিয়ে দিয়েছি, বাকি রইল 3,60,000, বাকি 3,60,000 শেয়ারে দিয়েছিস। এবার যে তুই শেয়ার ইস্যু করতে, ওই শেয়ার কিসে ইস্যু হয়? বর্তমানে শেয়ার দুটোতে ইস্যু হয়, পারে হয় আর প্রিমিয়ামে হয়। প্রথমটা পারে দিয়েছিস, তাই 3,60,000 3,60,000 হয়েছে। সেকেন্ড পয়েন্ট বলে যদি প্রিমিয়ামে দাও তাহলে কি হবে? জার্নাল দেখ সেম হবে, পুরো সেম জার্নাল, জার্নাল দেখে দেখে টুকু ভ্যালু চেঞ্জ হবে। লেখ আশা প্ল্যান্ট লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 3,60,000 টু শেয়ার ক্যাপিটাল। দেখ তুই নিজে ভাব, এই যে পরে যে শেয়ারগুলো দিয়েছিস প্রিমিয়ামে, কত পার্সেন্ট প্রিমিয়ামে দিয়েছিস? 20% প্রিমিয়ামে দিয়েছিস। তাহলে আমি যদি একটু রাফ করি, ধর আমাকেও 3,60,000 দিতে হবে, ডিভাইড বাই 120 বলতে পারি নিশ্চয়ই। তাহলে 3,60,000 কে 120 দিয়ে ভাগ করলে কত হয়? 3,000টা শেয়ার হচ্ছে, তাহলে কতগুলো শেয়ার দিচ্ছি? 3,000টা শেয়ার দিচ্ছি। এটা রাফ দেখিয়ে দিবি, অবশ্যই দেখাবি, এটা লিখবি ওয়ার্কিংসে লিখবি নাম্বার অফ শেয়ার্স, মানে নাম্বার কাটবে, নাম্বার অফ শেয়ার্স লিখে দিবি এটা, ঠিক আছে? তাহলে কতগুলো শেয়ার? 3,000টা শেয়ার দিচ্ছিস, তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল লিখবি 3,00,000 টাকা। তিন হাজারটা শেয়ার 100 টাকা করে, তাহলে বাকি 60,000 টাকাটা সিকিউরিটিজ প্রিমিয়াম, লেখ টু সিকিউরিটিজ প্রিমিয়াম 60,000।
বুঝেছি তো, কি বলবো ওটা? বলুন টাইম বল। কোন প্যানেলটা বলবো? লাস্ট প্যানেলটা। আশা প্ল্যান্ট লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 3,60,000। টু শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা, 3,000 ইন্টু 100 করবি। টু শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা, 3,000 ইন্টু 100। আর টু সিকিউরিটিজ প্রিমিয়াম 60,000 টাকা। এগুলো কমন কমন অঙ্ক, মানে এরকম এই প্যাটার্নই পরীক্ষায় আসবে একদম। এই প্যাটার্ন দেখেছো শেয়ারের কি অঙ্ক দিয়েছে? মানে বারে বলে নর্মাল 3,60,000 পারে বললে তো নর্মাল। আর ওয়ার্কিংসে লিখেছি নাম্বার অফ শেয়ার 3,60,000 বাই 120 করে 3,000টা শেয়ার। হয়েছে। তাহলে হয়ে গেল এটা, বোঝা গেল। 6-এর দাগে কি দিয়েছিল? রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট 6 দিয়েছিল, বাট এই প্যাটার্নটা দেখে কিন্তু খুব একটা আশ্চর্যজনক হোস না এই প্যাটার্ন পরীক্ষায় আসবে, কারণ এটা এমন হতে পারে যেটা হয়তো আগের বছর কোনো কোশ্চেন পেপার তৈরি করা ছিল সেটাই তুলে ছাপিয়ে দিয়েছে। বুঝতে পারলি? হতেই পারে এটা, না কারণ রিটায়ারমেন্ট কিন্তু এবছর 10-এই আসবে। ঠিক আছে তো, দিয়েছে 6, তুই কর, অসুবিধা কোথায়? রিটায়ারমেন্ট কি করতে বলছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, তাই তো? নিশ্চয়ই, এটা তো আর বোঝানোর কিছু নেই, এটা নিজে নিজে কর। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল খুলতে বলেছে। একদম সোজা অঙ্ক দিয়েছে, একদম সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। ইয়ারের অঙ্ক যদি করা থাকে এই অঙ্কটা কিছু নেই। প্রথমে খুলবো কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট। আর কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এদিকে ক্রেডিট দিক, এদিকে ডেবিট দিক। ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। রিভ্যালুয়েশন, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি মনে হয় লাভ হয়েছে তাহলে ক্রেডিট দিকে বসবে, লাভ হলে ক্রেডিট দিকে, আর ক্ষতি হলে ডেবিট দিকে। ওই কোশ্চেনটা পড়ে দেখে নি, পার্টনার কারা কারা ছিল? পি কিউ আর। পার্টনারদের নাম বসিয়ে দাও ওখানে। পি কিউ আর, পি কিউ আর। এক একটা করে দেখ, প্রথমে একদম পুরো সুন্দর করে, পি কিউ আর ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 2:1, মানে ওল্ড রেশিও ছিল 2:2:1। ব্যালেন্স শিট দিয়েছে 31শে মার্চ 2023। প্রথমে ক্যাপিটাল, ক্যাপিটাল বসিয়ে দে ব্যালেন্স। বাই ব্যালেন্স বিডি বলে 40-40-30। লেখ বাই ব্যালেন্স বিডি বলে 40-40-30। বাই ব্যালেন্স বিডি বলে 40,000, 40,000 আর 30,000। রিজার্ভ ছিল 15,000 টাকা, পার্টনারদের মধ্যে ভাগ করে দে। লেখ বাই রিজার্ভ 15,000 টাকা, তাহলে কত হচ্ছে? 6-6-3, 6,000, 6,000, 3,000 হয়ে গেল। এগুলো সব জানা জিনিস। তারপর কি ছিল? বিলস পেবেল, কোনো এন্ট্রি করা দরকার, কোনো ব্যালেন্স শিটে আসে, সান্ডিকেটার্স ব্যালেন্স শিটে আসে, ঠিক আছে তো? অ্যাসেট সাইডে চলে যায়, বিল্ডিং ছিল 60,000 টাকা। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে বিল্ডিং এর ভ্যালু 10% বেড়ে গেছে, তাহলে 60,000 10% করলে 6,000। আর বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে মানে আমাদের লাভ, তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে 6,000 টাকা। লেখ বাই বিল্ডিং 6,000 টাকা। নেক্সট কি ছিল? প্ল্যান্টের মেশিন ছিল 40,000 টাকা। বলছে প্ল্যান্টের ভ্যালু কি হয়েছে? 5% কমে গেছে, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট পর এক হয়ে গেছে। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট পর ফার্নিচার আর প্ল্যান্টের ভ্যালু, ফার্নিচার 10% কমেছে, মানে ডেপ্রিসিয়েশন হয়েছে, আর প্ল্যান্টের উপর 5% ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে 40,000 5% করলে 2,000 টাকা হয়। রিভ্যালুয়েশন ডেবিটে লিখ, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 2,000।
ফার্নিচার ফার্নিচার ছিল কত 10,000, 10,000-এর 10% ডেপ্রিসিয়েশন, 10,000 10% কত 1,000 টাকা ডেবিটে লেখ। টু ফার্নিচার 1,000 টাকা। তারপর কি ছিল? বিল্ডিং হলো, প্ল্যান্ট হলো, ফার্নিচার হলো। ক্লোজিং স্টক 30,000 টাকা। বলছে স্টকের ভ্যালু 20% বেড়ে গেছে। 30,000 20% 6,000 লেখ। বাই স্টক 6,000। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবি, যেহেতু তুই ব্যালেন্স শিট করছিস না, তাই তো, তাহলে এই টাকাগুলো কি করে বেরোচ্ছে ব্যাকেটে দেখাতে হবে। যে ব্যালেন্স শিট করতে না দেখালেও চলবে, এটা কিন্তু দেখাতে হবে। কি বললে বলতে পারি তো, এটা করে দেখাতে হবে। কি করে বলছো? 30,000 20%, 30,000 ইন্টু 20%, নাহলে নাম্বার কিন্তু কাটবে। কিন্তু ফুল মার্কস কোনো এক্সপেকটেশন করতে পারছে সেক্ষেত্রে না দেখালে। ক্লোজিং স্টক হয়ে গেল। ডেটার ছিল কত? 20,000 টাকা মাইনাস প্রভিশন 1,000 টাকা বাদ দিয়ে 19,000 টাকা। দেখ, এটা জানিস। প্রভিশন দেখাতে বলেছে তোকে কত? 1,500 টাকা। কেউ দেখানো আছে কত? 1,000 তাহলে কত টাকা দেখাতে পারো? 500 টাকা। রিভলিউশন ডেবিট হলে 500 টাকা। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 500 টাকা হয়ে গেল। ডেটার্স ক্যাশ তো ব্যালেন্স শিটে বসে। সব পয়েন্ট শেষ। দেখ অঙ্কটা কত ভালো অঙ্ক, গুডউইলেরও অ্যাডজাস্টমেন্ট দেয়নি। তাহলে মিলিয়ে দিয়ে অঙ্ক শেষ। রিভ্যালুয়েশন মেলা। ছ হাজার, 6,000, 12,000 কেইটে, সেই 12,000 থেকে ডেবিট 2 আর 1 3,000, 3,000 বাদ দিলে 9,000, 9,000 থেকে 500 বাদ দিলে 8,500 টাকা। এটা ভাগ কর টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কার মধ্যে? পি কিউ আর। 8,500 টাকা 3 জনের ভাগ করলে কি হচ্ছে? দেখ 3,400, 3,400, 1,800। 3,400, 3,400 আর 1,700 হয়ে গেল। এটাই আবার পার্টনার্স ক্যাপিটাল এইটা আসবে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তিন হাজার চারশো আর 1,700। রিটায়ার করেছে কে? পি কিউ আর এর মধ্যে কিউর কটা যোগ? 40 আর 6, 46 আর 3, 49,400। তাহলে কিউকে 49,400 টাকা দিতে হবে, কিন্তু ক্যাশে আছে 3,000 টাকা, দিতে পারবো না। তাহলে কি করতে হবে? লোন করতে হবে। দেখ লাস্ট পয়েন্টে বলেছে দ্য অ্যামাউন্ট ডিউ টু কিউ ইজ টু বি ট্রান্সফার টু আ সেপারেট লোন অ্যাকাউন্ট। কিউ যত টাকা ডিউ আছে সেই টাকাটা কোথায় পাঠাতে বলছে? লোন। তাহলে লিখবো কি 10% কিউজ লোন। লিখতে হবে টু 10% কিউজ লোন, টু 10% কিউজ লোন অ্যাকাউন্ট। কত টাকা? 49,400 কিউর ঘরে হয়ে গেল। বাকি ঘরগুলো ব্যালেন্স 46 আর 3, 49,400 এটা। তাহলে এই 49,400 এদিক বসে গেল। আর ওটা 30 আর 3 33, 34,700। সেই 34,700 এই ঘরে বসে গেল। ব্যালেন্স করে দে। টু ব্যালেন্স সিটি, ব্যাস অঙ্কটা শেষ। বিজা 3টে অঙ্ক বাকি আছে, শেষ হয়ে যাবে, পেজটা শেষ। এই অঙ্কটা হয়ে গেল রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট তো বুঝে গেছিস কি অঙ্ক দেবে পরীক্ষায়, দেখুন আইডিয়া করাই আছে কি ধরনের অঙ্ক পরীক্ষায় দিতে পারে রিটায়ারমেন্টে। শুধু এর অঙ্কের মধ্যে একটা গুডউইল ট্রিটমেন্ট ঢুকিয়ে দেবে আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিলে দিতে পারে। সোজা আছে। 3 বছরে একটা ইয়ে আছে না, দিয়ে দেয়, প্রফিট দিয়ে দেয়।
গুডউইল বের করতে হবে। তো বেসিক্যালি ওটা ডেথের ক্ষেত্রেই দেয়, ডেথ দিলে দেয় ওরকম টাইপের। এই অঙ্কটা হয়ে গেল অ্যাডমিশনের অঙ্কটা দেখি। গুডউইল এখন না। ঠিক আছে তো বলছে বিলো 8 নম্বর বিলো ইজ দ্য ব্যালেন্স শিট অফ নন্টে অ্যান্ড ফোনটে। নন্টে ফোনটের ব্যালেন্স শিট দিয়েছে, রেশিও ছিল কি 3:2। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, দেখ প্রথমে এক একটা করে পয়েন্ট বলছি। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে কি ছিল? গুডউইল ছিল, যেটা তুই পরীক্ষার হলে এক্সপেকটেশন রাখবি। দেখ আমি বলে দিচ্ছি, দেখ এই অঙ্ক করতে হতে বলে দিচ্ছি, ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে রিটায়ারমেন্ট দেবে তো কি কি থাকতে পারে, মানে আমার মন বলছে এইগুলো দেখে রাখবি, দিক বা না দিক একটা পয়েন্ট তো পাবি এর মধ্যে। গুডউইল অ্যাসেট সাইডে থাকতে পারে, তারপর প্রফিট অ্যান্ড লস থাকতে পারে। কি কি বললাম? গুডউইলও থাকতে পারে, প্রফিট। প্রফিট অ্যান্ড লসও থাকতে পারে। ঠিক আছে তো গুডউইল, প্রফিট অ্যান্ড লস, এই দুটো মাথায় রাখবি। তাহলে গুডউইল আর প্রফিট অ্যান্ড লস থাকলে কি হয় বলেছিলাম, এটা গুডউইল থাকলে ওটাকে রাইট অফ করে দাও, প্রফিট অ্যান্ড লস থাকলে রাইট অফ করে দাও। রাইট অফ করবো মানে কি হবে? পার্টনারদের ক্যাপিটাল কমে যাবে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট অপশন। বুঝতে পারলি তো? বলে দিলাম। আর এখানে লাইবিলিটি সাইডে কি জেনারেল নিতাম, এটা পার্টনারদের পাও না, জেনারেল নিতে পার্টনার ভাগ করে দাও। এই দুটো পয়েন্ট বলে দিলাম, মাথায় রাখবি কিন্তু। আর তো কিছু নেই। অ্যাডমিট করেছে কে? কেল2, তাই তো? তাহলে কি বলছে? অ্যাডমিট করেছে কেল2, ডেট বলেছে কবে, আর 1/4 শেয়ার ছিল। বলছে প্রথম পয়েন্ট বলেছে কেল2 ব্রিংস ইন 25,000 অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল। ভালো অঙ্ক দিয়েছে দেখ। কেল2, শোন, কেল2 ব্রিংস 25,000 অ্যাজ শেয়ার অফ ক্যাপিটাল, মানে ওর ক্যাপিটাল বাবদ কত টাকা নিয়ে এসছে? 25,000 টাকা নিয়ে এসছে। বাট হি ইজ আনএবল টু ব্রিং এনি অ্যামাউন্ট অফ গুডউইল। ও গুডউইলের টাকা আনতে পারেনি, মানে প্রিমিয়াম আনতে পারেনি। শিখেছিলাম কিন্তু শর্ট কোশ্চেন বলেছিলাম, প্রিমিয়ামের টাকা আনতে না পারলে জানাল কি হয়? ওই তো নিউ পার্টনার টু স্যাক্রিফাইসিং নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল। তাহলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। এটা মাথায় রাখতে হবে নতুন পার্টনার গুডউইল আনতে না পারলে। আজ পর্যন্ত কোনোদিন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয়নি যে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি। যদি দেয়, যদি প্রিমিয়াম আনতে পারেনি, যদি প্রিমিয়াম আনতে পারে তো এন্টি সবাই জানে, যে প্রিমিয়াম আনতে না পারলে নতুন পার্টনার ডেবিট। দেখ প্রিমিয়াম আনতে পারলে জানাল কি করতি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখতি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু তার ওল্ড পার্টনার, ক্যাশ টু ওল্ড পার্টনার, স্যাক্রিফাইসিং রেশিও। এখানে ক্যাশের জায়গায় হয়ে যাবে নতুন পার্টনার, ক্যাশের জায়গায় নতুন পার্টনার, বাস এইটুকুই তো চেঞ্জ। ঠিক আছে তো? এই ধর বড় কোশ্চেন না আসলে এমসিকিউ দিতেই পারে। নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে? নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার ধর সাপোজ ধর পরীক্ষা হলে নিউ পার্টনার্স ক্যাপিটাল না লিখে নিউ পার্টনার্স কারেন্ট লিখে দেবে, তাহলে কারেন্টও লিখতে পারিস, যে কোনো একটা, হয় ক্যাপিটাল লেখো না কারেন্ট লেখো, হয় ক্যাপিটাল নাই কারেন্ট। তাহলে হয়ে গেল। গুডউইলটা কি করে বের করবো? বলে 2 ইয়ার পারচেস অফ লাস্ট 4 ইয়ার্স প্রফিট, যেটা তুই বলছিলি কিছুক্ষণ আগে একটা অঙ্কে। 4 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, 4 বছরের প্রফিট যোগ করে অ্যাভারেজ প্রফিট বের করবি, যেটা বেরোবে তার সঙ্গে 2 গুণ করবি, গুডউইল বেরিয়ে যাবে। যত টাকা গুডউইল বেরোবে তার 1/4 করবি, এটা হবে প্রিমিয়াম ফর গুডউইল। হয়ে গেল। 3 নম্বর বলেছে সোজা পয়েন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু এখন দাঁড়িয়ে যায় 25,000 টাকা। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, প্রভিশন 10% অন ডেটার্স টু বি ক্রিয়েটেড হবে, এটা ক্রিয়েটেড ভুল লেখা আছে, এটা ক্রিয়েটেড হবে, এটা ক্রিয়েটেড হবে for doubtful debt. A liability of rupees 2,000 included in sundry creditors is not likely to arise. চ আগে দাগটা কেটে নি। দেখ আস্তে, রিভ্যালুয়েশন হয়ে গেল। পার্টনার্স ক্যাপিটাল খুলবো,
ডেবিট ক্রেডিট। লাস্টে করো ব্যালেন্স শিট। পার্টনারদের নাম কি ছিল? নোনটে, ফোনটে আর কেলটু। নোনটে, ফোনটে আর কেলটু। ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট। প্রথমে লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা লেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা করে পড়ছি। প্রথমে ক্যাপিটাল গুলো বসা। 30,000 আর 20,000 দিয়েছে ক্যাপিটাল। ক্যাপিটাল বলেছে 30,000 20,000, তাহলে পার্টনার্স ক্যাপিটালে কেইটা লেখ, বাই ব্যালেন্স বিডি। ননটের 30,000 আর ফোনটের 20,000 হয়ে গেল। জেনারেল রিজার্ভ ছিল 10,000 টাকা, 3:2 তে ভাগ করবো, 6,000 4,000। লেখ পার্টনার্স ক্যাপিটাল কেইটা লেখ বাই জেনারেল রিজার্ভ। 6,000 আর 4,000। সানডি কেইটার্স 20,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট ছিল কেইটার্সের। লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি ছিল? বলছে লাইবিলিটি অফ রুপিস 2,000 ইনক্লুডিং কেইটার্স ইজ নট লাইকলি টু অ্যারাইজ। বলছে 2,000 টাকার কেইটার্স আর দেখানোর দরকার নেই। কেইটার্স 20,000 টাকা ছিল, 2,000 টাকা দেখানোর দরকার নেই, তাহলে দেখাতে বলছে কত টাকা? 18,000 টাকা। লাইবিলিটি সাইডে কেইটার্স লিখবি 18,000 টাকা। লাইবিলিটি সাইডে লিখ কেইটার্স, ব্যাকেটে লিখে দে 20,000 মাইনাস 2,000, 18,000 টাকা। তাহলে তো লাইবিলিটি কমে গেল। লাইবিলিটি কমে গেলে আমাদের ভালো না খারাপ? প্রফিট ভালো হচ্ছে। প্রফিট মানে রিভ্যালুয়েশনে কেইটা লেখ 2,000 টাকা। ঠিক আছে, বিলস পেবেল যেমন ছিল তেমন দেখে দেখে তুলে দে। লাইবিলিটি সাইডে লেখ 5,000 টাকা, বিলস পেবেল 5,000 টাকা লেখ। এবার অ্যাসেট সাইডে কি ছিল? গুডউইল। অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করতে? এটাকে রাইট আপ করে দিতে হয়। কাদের মধ্যে? পার্টনারদের মধ্যে। কোন পার্টনারদের মধ্যে? পুরনো পার্টনারদের মধ্যে। লিখবো কি? টু গুডউইল। 15,000 টাকা ছিল, এটা হবে 9,000 6,000। লেখ টু গুডউইল লেখ 9,000 6,000। 9,000 6,000। নেক্সট কি বলেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা ছিল। ঠিক আছে, তো অ্যাডজাস্টমেন্ট কি বলছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলছে এটা 25 রিটেন ডাউন টু, রিটেন ডাউন টু 25,000, মানে এখন 30 ছিল 25 হলো, 5 কমেছে, 5 কমেছে। তাহলে অ্যাসেটে লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা ছিল, 5,000 টাকা কমলো, হলো কত? 25,000। মাইনাস দিয়ে লিখবি কি? রিডিউস। সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন ডেবিটে লিখবি টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5,000 টাকা। নেক্সট, নেক্সট কি বলেছে ভালো করে পড়বি। ফার্নিচার। নেক্সট ছিল কি? ফার্নিচার। ফার্নিচার 22,000 টাকা ছিল। ফার্নিচার কত ছিল? 22,000 টাকা ছিল। ফার্নিচারে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? না স্যার বলেনি। তাহলে লিখে দে 22,000 টাকা ব্যালেন্স শিটে। ফার্নিচার ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ 22,000 টাকা। নেক্সট, তারপর কি বলেছিল ফার্নিচারের পর? স্টক। স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? দেখ না।
আর কোনো অ্যাডজাস্টমেন্ট রিভ্যালুয়েশন বলেনি মনে দেখতো। আর স্টক 7,000 টাকা, স্টক 7,000 টাকা, লেখ অ্যাসেটে লেখ স্টক 7,000 টাকা। নেক্সট কি বলেছে দেখি, স্টকের পর ডেটার্স, ডেটার্স ছিল 10,000 টাকা, বলছে 10% প্রভিশন দেখাতে বলেছে। ডেটার্স 10,000 টাকা, 10% প্রভিশন মানে 1,000 টাকা, 10 থেকে 1,000 বাদ দিলে কত হবে, 9,000 টাকা। তাহলে লেখ রিভাইন ডেবিটে লেখ টু ডেটার্স 1,000 টাকা। হয়ে গেল। ক্যাশে এখন হাত দেবো না, পরে করবো, জানি তো আমরা ক্যাশের ব্যাপারটা। নাহলে লিখলে লিখে রাখতে পারিস ক্যাশ, লেখ ক্যাশ, লেখ ব্যালেন্স শিট অ্যাসেটে লেখ ক্যাশ, ব্যালেন্স শিট অ্যাসেটে লেখ ক্যাশ, ঠিক আছে, অ্যাসেটে লেখ ক্যাশ। কত টাকা, 1,000 টাকা ইনারে লেখ, 1,000 টাকা ইনারে লেখ। হয়ে গেল। ব্যালেন্স শিট খতম করে দিয়েছি, ঠিক আছে তো। আমরা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট খতম করে দিয়েছি, রইলো 1 আর 2। 1 নম্বর পয়েন্ট বলেছে ব্যবসা যে নতুন পার্টনার ও কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, 25,000 টাকা। 25,000 টাকা যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে বিজনেসে কি বেড়েছে, ক্যাশ বেড়েছে। তাহলে ক্যাশের সঙ্গে যোগ কর অ্যামাউন্ট ব্রট ইন বলে, কত টাকা, 25,000 টাকা, যোগ করে বাইরে বসিয়ে দে 26,000, ঠিক আছে। আর আমরা জানি অ্যাডজাস্টমেন্ট মানে ডবল পোস্টিং। তাহলে নতুন পার্টনার কত টাকা ক্যাশ নিয়ে এসছে, 25,000 টাকা। তাহলে লিখবো কি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখ বাই ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো। বললে অ্যামাউন্ট ব্রট ইন বলে কেলটুর ঘরে 25,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখ, পয়েন্ট পড়বি, গুডউইলটা বের করতে হবে। গুডউইলটা জানিস, এই মতো বললাম তো। চ ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস করতে গিয়ে বলছি গুডউইল ওয়ার্কিংস লে গুডউইল ইকুয়াল টু, এটা তো কোশ্চেন আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে এরকম কোশ্চেন। গুডউইল বের করার ফর্মুলাটা কি, এই অঙ্কটা ওয়াইজ, এই অঙ্ক ওয়াইজ, Profit. অ্যাভারেজ প্রফিট Number of years. ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তাহলে অ্যাভারেজ প্রফিট বের কর, কত বলেছে অ্যাভারেজ প্রফিট দেখ, 9,000, 1,000. লাস্ট 4 বছরে 9, 8, 11, 12 হয়ে যাবে, অঙ্কটা শেষ, মিলে গেছে। Premium. 9, 8, 11, 12, 4 বছরের প্রফিট মানে 4 দিয়ে ভাগ করব, ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে অঙ্কে, 2। তাহলে কত হচ্ছে, 9 আর 8 17, 17 আর 11 28, 28 আর 12 40, 40কে 4 দিয়ে ভাগ করলে 10,000, 10,000 সঙ্গে 2 গুণ করলে 20,000। তাহলে 20,000 টাকা বেরিয়ে গেল তোর গুডউইল। এই যে 20,000 টাকা গুডউইল অন্যান্য অঙ্কে বলে দেয় গুডউইল 20,000 টাকা, বলেনি, বের করলাম। তো এটাও মাথায় রাখলি, যদি গুডউইল বলে না দেয় এরকম ভাবেও বের করতে হতে পারে। এটা তো তোর এমসিকিউতে আসতেই পারে এরকম অঙ্ক, তাই না। 20,000 টাকার গুডউইল। এইবার এই 20,000 টাকা গুডউইলের মধ্যে নতুন পার্টনারকে কি 20,000 টাকায় আনতে হবে, না, 1/4 ফার্স্ট লাইনেই বলেছে, ব্যালেন্সের নিচেই বলেছে, লিখ প্রিমিয়াম ফর গুডউইল। কি লিখবি, প্রিমিয়াম ফর গুডউইল 20,000-এর 1/4 কত হচ্ছে, নতুন পার্টনারকে আনতে হবে কত, 5,000 টাকা। 5,000 টাকা নতুন পার্টনার আনতে পেরেছে, আনতে পারেনি। স্যার নতুন পার্টনার আনতে না পারলে কি করতে হয়, আনতে পারলে তো আনতে পারলে কি হয় জানিয়ে লাভ নেই, জানিস আমরা। আনতে পারেনি তো, এটাই আমরা বলি। আনতে না পারলে হয়, নতুন পার্টনারের নাম কি ছিল, কেলটু। আমি এখানে জার্নালটা লিখে দিচ্ছি, কেলটু, কেলটু অ্যাকাউন্ট ডেবিট। নতুন পার্টনার আনতে পারেনি, নতুন পার্টনারকে 5,000 টাকা পায়, নতুন পার্টনার নিতে পারেনি, বলে ভাই তুমি এখন দিতে পারোনি, ঠিক আছে পরে দিয়ে দাও, পরে দেবে। অর্থাৎ আমি তোমার কাছে মানে বাকি পার্টনাররা বলবে তোমার কাছে 5,000 টাকা পাই, ডিউ আছে, তাহলে 5,000 টাকা ডেবিট হয়ে গেল। এই টাকাটা কাদের টাকা, কারা পাবে এই টাকাটা, ননটে আর ফোনটে পাবে। স্যার কোন রেশিওতে পাবে, স্যাক্রিফাইসিং রেশিও। শিখিয়েছিলাম কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয় তখন ওল্ডটাই স্যাক্রিফাইসিং হয়,
কিন্তু পরীক্ষায় তোকে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এরকম লিখলে হবে না কিন্তু। তুই নিজের মতো 3:2 করলে লাস্টে 1 নাম্বার কাটবে। তোকে লিখতে হবে ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। কি লিখবি? এরকম লিখে দিবি যে আম, যেহেতু অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাই ওল্ড রেশিও এইটুকু লিখলেও নাম্বার পাবো। বাংলায় লিখতে হবে। এইটা তো ইংলিশে এমনি লেখা যায়, এইটুকু বাংলা আর কি, এইটুকু তো লেখাই যায়। তুই তাহলে কি লিখবি? লিখবি ক্যালকুলেশন স্যাক্রিফাইসিং রেশিও, লিখবি ওল্ড রেশিও, যেমন সিন্স দিয়ে লিখবি, ওই কথাও লিখতে পারিস, না লিখবি যেহেতু লিখবি সিন্স ওল্ড রেশিও ইজ নট গিভেন, সরি নিউ রেশিও, তো ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে কত হবে? 3:2 মানে এটা 3000 আর 2000। তাহলে কি হবে তুই ভাব, কি লেখা আছে এখানে? তুই তুই নর্মাল ভাব, তুই আগে যখন প্রিমিয়াম ফর গুডউইল করতি, কি করতি? প্রিমিয়াম ফর গুডউইল যখন করতি কি করতি মনে করার চেষ্টা কর। এই দিকে লিখতি, মনে পড়ে তো? এডিট করতে ক্যাশের আন্ডারে লিখতি প্রিমিয়াম ফর গুডউইল, ক্যাশের আন্ডারে লিখতি প্রিমিয়াম ফর গুডউইল। এখানে আর ক্যাশের আন্ডারে লিখতে হবে না, যেহেতু টাকা আনতে পারিনি। টাকা আনতে পারলে ক্যাশের আন্ডারে, টাকা আনতে না পারলে কি লিখবি এখানটা জানিস? আমি তোকে বলছি। এখানে এই নোনটের ঘরে 3000 টাকা লিখবি আর ফোনটের ঘরে 2000 টাকা লিখবি, তাই তো হলো? কি হলো তো? কিন্তু এই 5000 টাকা তো এখন ফোন কেলটু আনতে পারেনি, ওর থেকে নিয়ে নেবে, হ্যাঁ তাই ওর ক্যাপিটালটাকে কমাবে। এই ডেবিট দিকে কত লিখবি? 5000 টাকা। হ্যাঁ, বুঝতে পারলি কি বললাম? সুন্দর করে ভাব, আগে কি করতি আগে ভাব, যদি ভুলেও যাস সেটা একদম ইজি। আপনার প্রিমিয়াম আনতে পারলে কি করতি? স্যার নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে নোনটের ঘরে 3 লিখতাম, ফোনটের ঘরে 2 লিখতাম, এটাই তো করতাম। শুধু ওটা ক্যাশের আন্ডারে লিখতাম, তাই তো? আর কিছু করতাম, তাই তো? ডবল আর একটা ক্যাশের সঙ্গে 5000 টাকা যোগ করতাম, ক্যাশ তো আনতে পারিনি, তাহলে এটা কেলটুর থেকে টাকা নিতাম, কেলটুকে কমিয়ে দেবে। তাহলে এখানে টুকে, এখানে কেলটুর ঘরে কি লিখবি? এখানে লিখবি নোনটে অ্যান্ড ফোনটে, আর এখানে লিখবি কি? বাই কেন্দ্র কেল। শেষ তো অঙ্ক? আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? সব শেষ, এবার জাস্ট মেলাবো, অঙ্ক শেষ। খুব একটা কঠিন দেয়নি, আমার তো মনে হচ্ছে না কোনো দিক দিয়ে কঠিন ছিল অঙ্কটা। হ্যাঁ, কঠিন বলতে এই পয়েন্টটা হয়তো অনেক, কিন্তু এই পয়েন্টটা তো বহুবার করানো। 6000 টাকা ডেবিটে, এই 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 4000 টাকা। লিখবো কার কার মধ্যে ভাগ হবে? নোনটে আর ফোনটের মধ্যে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল। নোনটে আর ফোনটের মধ্যে, আচ্ছা 4000 টাকাকে 3 ভাগ করলে কত হয়? মনে হচ্ছে 2400 আর 1600। 2400 আর 1600। আচ্ছা পরীক্ষায় না ব্যাকেটে লিখবি এটা, কি ব্যাপারটা? লস অন ডিভ্যালুয়েশন লিখতে হবে, নাম্বার কাটবে না হলে। এগুলো না খুব দেখে কিন্তু। পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে বসবে কি? টু ডিভ্যালুয়েশন বলে। দু হাজার 400 আর 1600 শেষ অঙ্ক মেলাবো, ব্যালেন্স কর। নোটের ঘর 30 আছে 36 আর 3 39,000। 39 থেকে 9 বাদ দিলে 30, 30 থেকে 2 বাদ দিলে 28, 28 থেকে 400 বাদ দিলে 27,600। নোটের ব্যালেন্স 27,600। ফোনটা করবো 20 আছে 24 আর 2 26,000। 26,000 থেকে 6 বাদ দিলে কত হয়? 20,000। 20,000 থেকে 19,000 মানে 18,400 এটা। ফোনটে হচ্ছে 18,400। আর কেলটু এইদিকে 25,000। 25 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 20,000 টাকা। লিখবো কি? টু ব্যালেন্স সিডি। এখানে লিখবো ব্যালেন্স শিটে ক্যাপিটাল বলে নোনটে, ফোনটে, কেলটু। নোনটে ছিল 27,600, ফোনটে 18,400 আর কেলটু 20,000। 27,600 প্লাস 18,400 প্লাস 20,000 কত হচ্ছে? 66,000 টাকা।
৬৬,০০০ প্লাস ১৮ আর ৫ ২৩,০০০, কত হচ্ছে ৮৯,০০০ টাকা লাইবিলিটি সাইডে। অ্যাসেট সাইডে ২৫ আর ২২ ৪৭ আর ৭ ৫৪, ৫৪ আর ৯ ৬৩, ৬৩ আর ২৬ কত হচ্ছে? ৬৩ আর ২৬ কত হচ্ছে দেখে নে, ৮৯,০০০ টাকা। তাহলে শেষ হয়ে গেল। ঠিক আছে? কি অঙ্কটা বুঝতে পারলি তো? সুন্দরভাবে হয়ে গেল। এবছর অ্যাডমিশন দিচ্ছে না, রিটায়ারমেন্টই দেবে, বাট বলে করিয়ে দিল, ছিল করিয়ে দিল। এই অঙ্কটা দেখ, প্রিপেয়ার কম্পারেটিভ স্টেটমেন্ট, এটা রেশিও দেয়নি কিন্তু এই পেজে, রেশিও দেয়নি, রেশিও জায়গায় কি দিয়েছে ছিল না কম্পারেটিভ স্টেটমেন্ট, এখানে কম্পারেটিভ স্টেটমেন্ট অফ মানে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দিয়েছে, কম্পারেটিভ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করতে বলেছে। তো দেখ একটা ২৩ সাল আগে দিয়েছে আর পরে ২২ সাল দিয়েছে। সেটা আচ্ছা আপনাদের তো ১ মিনিট ছিল কোন সাইজ স্টেটমেন্ট ছিল? জাস্ট ৯০ ঠান্ডা দিলাম দেখ কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, কম্পারেটিভ, ঠিক আছে, কমন সাইজ বলেনি, কম্পারেটিভ বলছে। আচ্ছা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট কেমন ছিল, আগে ফরম্যাটটা দেখে নিতে হবে। ফরম্যাটটা দেখে নিই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের, ফরম্যাটটা দেখে তারপর অঙ্কটা করছি। ২ বছর দিয়ে না, ৪টে ঘর হয়, ৪টে ঘর হতো, ৪টে ঘর হতো। প্রথমে লিখবো কিছু কি ডেট ছিল, দেখ ডেটগুলো কি কি ছিল, একটা ২৩ আর একটা ২২, ৩১/৩/২২, ৩১/৩/২৩, দুটো বছর। কম্পারেটিভ মানে দুটো ইয়ার পাশাপাশি লিখবি, তারপরের ঘরে লিখবি কি চেঞ্জ, তারপর ঘরে লিখবি পার্সেন্টেজ। পরীক্ষায় একবার এসেছিল ওটা কমন সাইজ এসেছিল, এটা কম্পারেটিভ দিয়েছে, কোনো ব্যাপার না, একই ব্যাপার। কি দিয়েছে প্রথমে তোকে, রেভিনিউ ফ্রম অপারেশনস লেখ, যেমন দিয়ে তেমন দেখে দেখে লেখ, রেভিনিউ ফ্রম অপারেশনস। উপরে লিখছি কি বের করতে, পরে লিখতে অঙ্কটা করে নি। রেভিনিউ ফ্রম অপারেশনস কত কত টাকা বলেছে দেখে দেখে বল। ২২-এ কত বলেছে, ২৩-এ কত বলেছে, ঠান্ডা মাথায় বলি। ২২-এ বলেছে ৫ লাখ আর ২৩-এ ১০ লাখ। এই দেখ ২২-এ ৫ লাখ, ২৩-এ ১০ লাখ। এই রেভিনিউ ফ্রম অপারেশন মানে একদম নর্মাল ল্যাঙ্গুয়েজ বলি, সেলটাকে বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশন, সেলটাই হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন। সেল ৫ লাখ টাকা ছিল, সেল ১০ লাখ টাকা হলো, তাহলে বল সেল বাড়লো না কমলো? চেঞ্জ, চেঞ্জে লিখলো ৫ লাখ, এটাকে বলে চেঞ্জ। বুঝতে পারলি তো নিশ্চয়, কত ইজি জিনিস হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ৫ লাখ টাকা। স্যার পার্সেন্টেজ কি করে বের করবো, কমন ব্যাপার, ঠান্ডা মাথায় বোঝ। যদি মনে রাখতে না পারিস, বুঝতে না পারলে, যারা বোঝে না তাদের জন্য একটা ফর্মুলা মুখস্থ করে। কি করে ফর্মুলা মুখস্থ করা, ফর্মুলা মুখস্থ করবে চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100, ব্যাস এই হচ্ছে পার্সেন্টেজ, এটা ফর্মুলা, চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। স্যার বুঝবো, বুঝতে গেলে আগে ৫ লাখ টাকা ছিল, এখন ১০ লাখ টাকা, চেঞ্জ কত হলো, ৫ লাখ টাকা, চেঞ্জ কত হচ্ছে ৫ লাখ টাকা। মানে চেঞ্জ কিসের উপর হয় জানিস, চেঞ্জ সবসময় আগের বছর ওয়াইজ হয়। আগের বছর ৫ লাখ টাকা থাকলে চেঞ্জ হয়েছে ৫ লাখ, ৫ লাখে ৫ লাখ চেঞ্জ হয়েছে, তাহলে ১০০ টাকা 100%। এই জন্য অত না ভেবেও করা যায় চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার, ৫ লাখ বাই ৫ লাখ ইন্টু ১০০ করলে 100-ই হয়ে গেল। তারপর কিছু দিয়েছে পয়েন্ট, বলছে আদার ইনকাম, এর সাথে আদার ইনকামটা যোগ করতে হয়, বুঝলি তো, এর সাথে আদার ইনকাম যোগ করতে হয়, লেখ। এই তো নিচে দেখ আদার ইনকাম ছিল, একটু ওখানে আমি ঠিক করে নিচে, এটা নিচে হতো একটু উপরে উঠে গেছে। আদার ইনকাম কত কত ছিল দেখ, আদার ইনকাম
এখানে আদার ইনকাম দেখ, আমি বলছি 15% অফ রেভিনিউ ফ্রম অপারেশন, একটা 15 আর একটা 20। তা 20 কোন ঘরে বলেছে? 22-এ 20, 22-এ 20 বলেছে, মাথায় রাখবি, 22-এ 20% তার মানে কত? 5 লাখে 20% করলে কত হবে? 1 লাখ টাকা। আর 23-এ কত বলেছে? 15%। 23-এ 15%, তাহলে 10 লাখের 15% করলে কত হয়? 1,50,000। তাহলে ইনকাম 1 লাখ ছিল, 1.5 লাখ হলো, তাহলে ইনকাম কত বাড়লো? 50,000, 50,000 টাকা বাড়লো ইনকাম। তাহলে কত হলো? তাহলে 1 লাখে 50 বেড়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 50%। আরে কখনো ভাবতে হবে না, ওই ফর্মুলাটা দিয়ে দিলে, এই যে ফর্মুলা দিয়ে দিলাম, চেঞ্জ বাই বিবিএসিআর ইন্টু 100, 50 বাই 1 লাখ করে কত হচ্ছে? এটা 50%। যোগ করে দে এটা, এটা যোগ করে কত হচ্ছে? 5 লাখের সঙ্গে 1 লাখ যোগ করলে 6 লাখ, 10 লাখের সঙ্গে 1.5 লাখ যোগ করলে 11,50,000, তাই তো? আর এটা কত হচ্ছে? 5,50,000। তাহলে এবার এসে এটা কি করে বের করবো? আরে কমন ব্যাপার, চেঞ্জ বাই বিবিএসিআর, 5,50,000 বাই 6 লাখ ইন্টু 100 কর। তাই তো? তাহলে কত হচ্ছে? 91.66, এখানে লিখবি 91.66, হয়ে গেল। এই যেটা বেরোলো স্যার তাকে কি বলে? এটাকে বলে টোটাল রেভিনিউ। লেখ টোটাল রেভিনিউ বা টোটাল ইনকাম, টোটাল ইনকাম লেখ তোদের ভাষায়, এটাকে লিখবো এ। ঠিক আছে, কি করলাম? রেভিনিউ ফ্রম অপারেশনের সঙ্গে আদার ইনকাম যোগ করলাম, হয়ে গেল টোটাল, টোটাল ইনকাম। লাস্ট পয়েন্ট, আর একটাই পয়েন্ট ছিল নাকি? এক্সপেন্সেস ছিল আর ট্যাক্স ছিল। আচ্ছা, এক্সপেন্স ছিল আর ট্যাক্স ছিল। এখানে বি দিয়ে লিখবো এক্সপেন্সেস। কি লিখবো? বি দিয়ে লিখবো এক্সপেন্সেস। কত কত বলেছিল বল? 50% of operating money, 40% of operating। 22-এ ওটা 40%। অপারেটিং রেভিনিউর বলছে 22-এ বলেছে অপারেটিং রেভিনিউর 40%, অপারেটিং রেভিনিউর 40%। তো অপারেটিং রেভিনিউ কোনটা? এটাকেই টোটাল ইনকামটাকে অপারেটিং রেভিনিউ ধরে নে। 40% কোন বছরে? 22-এ না 23-এ? 22-এ। 22-এ 40%, 6 লাখের 40% করলে কত হয়? 2,40,000। 23-এ কত বলেছে? 50%। তাহলে 11,50,000-এর 50% কত হচ্ছে? 5,75,000। তাহলে কি হলো? এক্সপেন্সেস বাড়ছে না কমছে? বাড়ছে। 2,40,000 ছিল, 5,75,000 হলো। 3,35,000 পার্সেন্টেজ কর। 3,35,000 ডিভাইড বাই 2,40,000 ইন্টু 100 কত হচ্ছে? 139.58, 139.58 হয়ে গেল। আয় হলো এত টাকা, ব্যয় হলো এত টাকা। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি হয়? প্রফিট, লাভ। তাহলে এখানে কি লিখবি? এ মাইনাস বি, তাই তো? কি লিখবো? এটাকে লিখে প্রফিট বিফোর ট্যাক্স, কেন পরে ট্যাক্স বলে দিয়েছিল। 6 লাখ থেকে 2,40,000 বাদ দিলে 3,60,000। 11,50,000 থেকে 5,75,000 বাদ দিলে 5,75,000 হচ্ছে। 3,60,000 ছিল, 2,15,000 হচ্ছে। দেখ একটু বুঝিয়ে দিই, আগের বছর প্রফিট ছিল 3,60,000, এবছর প্রফিট হলো 5,00,000। প্রফিট কত বলো? 2,00,000। 2,15,000 বাই 3,60,000 ইন্টু 100 কত হচ্ছে? 59.72%, 59.72% হয়ে গেল। প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল, এর থেকে ট্যাক্স বাদ দিয়ে অঙ্ক শেষ। ট্যাক্স কত পার্সেন্ট ছিল বলেছে? হ্যাঁ, প্রথমে ছিল দুটোরই 40%। তাহলে 3,60,000-এর 40% কর, 1,44,000। 5,75,000-এর 40% কর, 2,30,000। তাহলে 1,44,000 ছিল, 2,30,000 হলো। 86,000 টাকা। তাহলে 86 বাই 144 ইন্টু 100 কত হচ্ছে? 59.72। এটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। 3,60,000 মাইনাস 1,44,000 হচ্ছে 2,16,000।
5,75,000 মাইনাস 2,30,000 কত হচ্ছে? 3,45,000। 2,15,000 মাইনাস 86,000 কত হচ্ছে? 1,29,000। আর 1,29,000 বাই 2,16,000 ইন্টু 100 কত হচ্ছে? 59.72%। কিছুক্ষণের জন্য মনে কর, দেখ হয়তো অসুবিধা হলেও হতে পারে, আমি বলছি তা কি করে মনে রাখতে হবে। এটা কম্পারেটিভ সবার প্রথম না, তোকে মাথায় রাখতে হবে কি ফরম্যাট। এটা বাদ দে, এটা তো পার্টিকুলার, এই দিকটা বাদ দে, এই দিকটা পরে বলছি, আমি আগে এই দিকটা বলছি, ডান দিকটা বলছি। দেখ আরো একবার বলে দিচ্ছি, এই যে এখানে কি আছে, প্রথমে কি লিখবো? 2 বছর, যে 2 বছর পরীক্ষায় দিয়ে দেবে সেই 2 বছর টুকে দিলাম। তারপরে কম্পারেটিভের নিয়ম হচ্ছে চেঞ্জ। কম্পারেটিভ মানে কম্পারেটিভ কোথা থেকে এসে? কম্পেয়ার থেকে এসে। কম্পেয়ার করতে গেলে মিনিমাম 2টো তো লাগবেই, তাই লিখলাম চেঞ্জ আর পার্সেন্টেজ। ঠিক আছে, ঘরটা বুঝে গেছিস? আমি বলবো, সত্যি কথা বলবো, হয়তো তোদের বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে আমি বুঝে গেছি। যদি বুঝতে অসুবিধা হয়, একটা জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই সাইডটা, এই লেখাগুলো। আর কিছু অসুবিধা নেই। এইটা কি করে হয়েছে, কারোর অসুবিধা হওয়ার কথাই নয়। কারণ টাকা তো দেখে দেখে লিখলাম, এটা কি একটা বুঝলে সব করে বোঝা গেছে। হ্যাঁ, এটা কি করে মনে রাখবো এটা তুই বলতে পারিস। মানে এই সাইড ডান দিকটা কোনো কঠিন না, ডান দিক প্রতিটা অঙ্কের সেম। যে কোনো কম্পারেটিভ এটাই হবে, যে কোনো যেই লেভেলে কম্পারেটিভ, তুই তুই সিবিএসসি, আইএসসি বোর্ড, বিকম সব জায়গায় এইরকমই হয় কম্পারেটিভ, বাইরে কিছু হয় না। এইটা মনে রাখবো কি করে? দেখ কোশ্চেনটার দিকে তাকালে মনে থাকবে। রেভিনিউ ফর্ম অপারেশনস, স্যার রেভিনিউ ফর্ম অপারেশন মানে, রেভিনিউ ফর্ম অপারেশন মানে সেল। মানে অ্যাকচুয়ালি কোম্পানি প্রফিট কি করে বের করতে হয়? আয় থেকে ব্যয় বাদ দিলে তো প্রফিট হয়, হ্যাঁ কি না? আয় থেকে ব্যয়, তাহলে তুই খোঁজ এখানে আয় কে কি আছে, খোঁজ একটু পড়ে বল না আয় কি কি আছে। রেভিনিউ ফর্ম অপারেশন এটা তো আয়, আদার ইনকাম এটাও হয়, তাহলে দুটো আয় যোগ করে তাহলে টোটাল তো আয় হয়ে গেল। আর খরচা কোনটা? এক্সপেন্সেস। তাহলে খরচা থেকে এক্সপেন্স বাদ দিলে কি হয়? প্রফিট। যেহেতু ট্যাক্স বলেছে, তার মানে এই যে প্রফিটটা বেরোলো ট্যাক্স বাদ দেওয়ার আগে, তার থেকে ট্যাক্স বাদ দিয়ে প্রফিট আপনার ট্যাক্স। তো নর্মাল হচ্ছে ব্যাপারটা, জাস্ট ধরে ধরে বুঝতে হবে। ঠিক আছে তো? বল, এবার বল অঙ্কটা কিছু বুঝতে অসুবিধা হলে বল, এমনি তো ঠিক আছে ফরম্যাট, যে কোনো অঙ্ক এরকমই ফরম্যাট থাকবে। স্যার লেখাটাও বলছো? ওপরের লেখাটা কি কি বের করতে বলেছিল তোকে বল? তোকে বের করতে বলেছিল কম্পারেটিভ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, এটাই লিখবি কম্পারেটিভ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। লিখবি কি কম্পারেটিভ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। হয়ে গেল অঙ্কটা, এটা টুকে নে।